তো রুমিন ফারহানা কইতেছে যে মিথ্যা অভিযোগ আর মিথ্যা প্রপাগান্ডা করা হয়েছে। এডিটর সাহেব এটা শোনা। তিনি অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং তিনি নিজে পরিষ্কার বলেছেন এবং সেটা কাজে পরিণত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত করতে চান না। সে কারণেই গত 14 মাস তার উপরে নানান রকম মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, মিথ্যে প্রপাগান্ডা চালানো হয়েছে, সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল, অসভ্য, সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি, কিন্তু এখন হয়েছে। আচ্ছা নিকল, এবার তোমার কাছে আসি বন্ডি। একজন সাংবাদিক হিসেবে ইটি তোমার কি করণীয় ছিল বলো তো? কি বুঝতে পারছ না? হ্যাঁ, হাসি খেয়ে বসে আছো। তোমার করণীয় হইতেছে মিথ্যা অভিযোগ আর মিথ্যা প্রপাগান্ডা কি করা হয়েছে এটা জিজ্ঞেস করা ছিল। এটা উদাহরণ লাগবে তো। হ্যাঁ, মায়া মানুষ তো গালি দিতে পারি না, গালি দিলে তো তখন নারী হয়ে যাবে তোমরা সবাই। কিন্তু কি মিথ্যা অভিযোগ আর কি মিথ্যা প্রপাগান্ডা সেটা তো দেখানো উচিত না, জিজ্ঞাসা করা উচিত না? সামনে মাইক আছে, যা খুশি তাই কয়ে দেওয়া যায় এভিডেন্স ছাড়া। এই জন্য তোমাকে টিভি চ্যানেল কেউ পুষে না। এত ইনভেস্টমেন্ট, এত তেল পুরে একটা শো করে, কত মানুষ, কত কিছু। আমি তো একটা মোবাইল সামনে রেখে ভিডিও করি, তারপরে তোমাকে ভিউ হয় না কেন? কারণ দেখ কথা কও, সাংবাদিকতা শিখাইলাম তোমাক। এবার আসো রুমিনুর রহমানকে একটু রাজনীতি শিখাই। একটু বলছিলেন আনিস আলমগীর ভাই যে আজকে যদি এই কুটা ব্যর্থ, মানে কুতো না, এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হতো, বিশ্বাস করেন উনি ওনার ভাষায় উনি যাদেরকে টোকাই বলছেন তাদের কাউকে আপনি খুঁজে পেতেন না, কিন্তু কোর্ট মার্শাল হতো সেনা প্রধানের এবং তার ফাঁসি হতো। এক্সিস্টিং সরকারের অর্ডারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াবার অপরাধে ওনার কোর্ট মার্শাল হতো। সুতরাং কোনো ফর্মাল, মানে কোনো একজন ব্যক্তিকে যদি আপনি আইসোলেট করেন যে ফর্মালি তার উপরে খড়গহস্ত নেমে আসতো আওয়ামী লীগ আমলের, সেটা হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তার উপরে আসতো এক। তো রুমিনুর রহমান কইতেছে বিপ্লব ফেল করলে ওয়াকারের কোর্ট মার্শাল হইতো। ওই কোর্ট মার্শালও বুঝিছে বিপ্লব ফেল করবে কেন? এ রুমিনুর, বিপ্লব দেখিস তুই তো ছিলি না, মাঠে তুই ছিলি না। তুই পুলিশ ফেল করিছে, পলাইছে সব পুলিশ, র্যাব ফেল করিছে, পুলিশ পলাইছে, অস্ত্র ফেলে, থানার পর থানা ভস্মীভূত হয়েছে, তছনছ করে দিছে পাবলিককে। বাংলাদেশে কয়টা থানা আমরা জ্বালায় দিছিলাম বলেন তো? আগে বলেন তো বাংলাদেশে কয়টা থানা আছে? কইবে পাবেন না। 639টা থানা গুনে গুনে রাখিছিলাম। কয়টা থানা ঘুরে করে দেওয়া হয়েছে? 450টা থানা ঘুরে করে দেওয়া হয়েছে। পুলিশ মাইরে ট্যাঙ্গে রেখেছে পাবলিক, র্যাব তো আগে ভাগিছে, বিডিআর ভয় বাইর হয় না। রাস্তায় ছিল মিলিটারি, সেই মিলিটারি সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করলো। তো ওয়াকার কি তখন? ও সামনে বিকল্প কি ওয়াকারের? সে গিয়ে কইছে আপা ভাগেন। যে মুহূর্তে সৈনিকেরা গুলি করতে অস্বীকার করছে সেই মুহূর্তে হাসিনা পরাজয় ঘটে গেছে, ও লাস্ট ডিফেন্স ভেঙে পড়ছে। যদি সৈনিকেরা আর জুনিয়র অফিসাররা গুলি করা অব্যাহত রাখতো তাইলে তো ক্যান্টনমেন্ট গুলা তামা হয়ে যেত থানার মতো। ওই যে এডারে গুলি করি, এডাই যায়, এডাই মরে, বাকিগুলা যায় না। শুনে নাই শেখ রুমিনুর রহমান গুলি করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এই স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। শেখ রুমিনুর রহমানের ধর্ম যমুনা টিভি একটা টক শো করেছে, উঠি শেখ রুমিনুর রহমান রে আনিছে। তো শেখ রুমিনুর রহমান কি কইছে আর ওই যে পলিটিক্সের বুঝে না সেটা দেখামো, কিন্তু তার আগে যমুনা টিভিরে ধরি। এই যে নিকল, তুমি যে এই ভালচুন আনিস আলমগীর আনিস, কি বুঝে আনিস বন্ডা? তুমি এটা আওয়ামী লীগ আনবা তো আব্দুল নূর তুষার রে আনো, কথা কামাল রে আনো, মানে আমারে যে গেলাতে পারবে। এটাই যদি তোমার গেস্ট হওয়ার যোগ্যতা হয় তাহলে ওই কাজটা কথা কামাল আর আব্দুল নূর তুষার আনিস আলমগীর সাথে ভালো করতে পারবে। আনিস আলমগীর তো কথাই কইতে পারে না ঠিক মতো, গুছে যে একটা কথা কবি, একটা আর্গুমেন্ট তৈরি করবি, সেটাই তো কইতে পারে না। ও এটা থার্ড ক্লাস ব্যর্থ সাংবাদিক।
ওর বেস্ট অ্যাচিভমেন্ট জীবনের হইতেছে মানব কণ্ঠ নামের এক নিম্নমানের পত্রিকার সম্পাদক ছিল। ওর খাইশ হইতেছে এইসব কইয়া আওয়ামী লীগের পক্ষে কথা কইয়া পাবলিকের গাইল খাবে, আমরা রেগে গিয়ে কিছু কমো, তারপর সেটা দেখায় অ্যাসাইলাম মারবে, অ্যাসাইলাম কবে জানকা খতরা। আমি অত বেকুব না, আমি তো ওক ধর্ম না, ধর্ম ড্যাভোডিল রে, এটা কচ্ছপে না কামড় দিয়া ধর্ম, চাকরি দিয়া পালিচ্ছে হোক। আর যমুনা টিভির ধর্ম, যমুনা টিভির চ্যানেলে আনিস আলমগীর এনে ইউটিউব বন্ধে করণীয় কথা কইতেছে। শোনান এডিটর সাহেব। রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে। রাষ্ট্র সেটা করে নেই। এরা কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে, যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ কাউ করে, এদের একমাত্র শক্তি কি? 2-4টা ফলোয়ার। আপনি যখন চ্যানেল বন্ধ করবেন, ভারত সহ বিভিন্ন দেশে, আমেরিকাতেও আছে, আপনি যখন এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যেটা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা তৈরি করছে, সেটা আমি করি, যে করুক, আপনি করেন, চ্যানেল বন্ধ করতে হবে। আর এগুলো প্রচার করিচ্ছে যমুনা টিভি। এই প্রসঙ্গে একটা যমুনা টিভির গল্প বলি। হ্যাঁ, যমুনা টিভির মালিক পক্ষ শুনেন, আমার ছাত্র জীবনের গল্প। তখন এরশাদ বিরোধী আন্দোলন চলিচ্ছে, তো হরতাল হবে, তো আমরা সকালবেলা সব দল আছে পিকেটিং করেছি আর কি। তো আমি ওইখানে দলনেতা, তো ওইখানে কিছুক্ষণ পর আমাদের এক ছেলেবেলা এসে কইল যে জাসদ ছাত্রলীগের এক ছেলেরে দোকানদার সাথে ধরে রেখেছে, বেঁধে রেখেছে নাকি। তো ছেলেটা আমার পিকেটিং টিমে ছিল, আমার পিকেটিং টিমে আরো অনেকেই ছিল, জাসদের ছেলে ছিল, ছাত্রমৈত্রীর ছেলে ছিল, ছাত্রলীগের ছেলেও ছিল। তো আমি গেলাম, তো দেখলাম ছেলেটাকে ধরে আটকে রেখেছে, বেঁধে রাখিনি, আটকে রেখেছে আর কি দোকানের মধ্যে। তো কইলাম যে ভাই কি হয়েছে, আটকে রেখেছেন কেন? তো দোকানদার কইতেছে যে আপনাদের এই কর্মী আমাদের দোকানে এসে, দোকান খোলা আছে দেখে কয় যে তোদের, তো এখন আমরা কেমন হবে? তো যমুনা টিভি, আপনি আনিস আলমগীর আইনে সব ইউটিউব চ্যানেল টেলেন বন্ধ করানোর কথা বলেন, সেটা প্রচার করেন, তাই না? আপনারও তো ইউটিউব চ্যানেল আছে। ভাবেন না যে আমরা পাল্টা আপনার ইউটিউব চ্যানেল আর টিভি চ্যানেল বন্ধ করে দেওয়ার কথা কইব। আমরা তো বোকা না, আপনার তো ব্যবসায়ী, তাই না? আপনাদের অনেকের আবার রাজনৈতিক ক্ষমতা পাওয়ার ইচ্ছা হয়েছিল, আকাশে তুটিছিল, তো কি অবস্থা হয়েছে দেখেছেন তো। হ্যাঁ, কত বড় বড় ব্যবসায়ী। তো ওই দোকানদারের মতো আপনাদের টিভি চ্যানেলে কিছু কইব না। টিভি চ্যানেল কেন রাখিছেন জানি তো, কই ধরে টান দিব টেরি পাবেন না, বুঝছাও, খালি আউ আউ করবেন। বাংলাদেশে ব্যবসায়ীগুলো কি ধান্দা করে জানা আছে। ওই মাঠে খেলে আসছি একদিন আমি। আপনার অ্যাকাউন্টসে বসলে 24 ঘন্টার মধ্যে বের করে ফেলবো কোনটি কোনটি ঘাপলা আছে, বুঝছাও। আমি একবার কামড়ায় ধরলেন না, সারণ পাইবেন না, আউ আউ করবেন। ফার্স্ট টাইম তাই সাবধান করে দিলাম, সেকেন্ড টাইম আমি মিস্টেক করলে গেলে সরি করানোর টাইম পাবেন। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সবচেয়ে বড় সমস্যা, বাংলাদেশে কোনো স্ট্রং পলিটিক্যাল লিডার নাই। এটা বাংলাদেশের সমস্যা না শুধু, এটা পাকিস্তানেরও সমস্যা। এই জন্য পাকিস্তানে কোনো ইনস্টিটিউট দাঁড়ায় নেই, দেশটা মাথা তুলে দাঁড়াইতে পারতেছে না। জিন্নাওকালে মারা যাওয়ার পর থেকে পাকিস্তান নেতৃত্ব শূন্যতায় ভুগিচ্ছে। এই জন্য ওই ফাঁকে আর্মি ক্ষমতা বানিয়েছে, দেশটা মারা গেছে, দেশটা ভেঙে 2 টুকরা হয়েছে, অর্থনীতির গেছে। আর্মির সামনে দাঁড়ায় কইতে পারে না স্টপ ইট, এটা তোমার ডোমেইন না, এটা তোমার এলাকা না, দূর হটো। আর্মির নাম নেওয়ার আগে অজু কইরা নেয় বাংলাদেশের পলিটিশিয়ানরা, তারপর কয় দেশপ্রেমিক সেনাবাহিনী, এটা কইয়া তেল দেয় কিছুক্ষণ, তারপরে মিন 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 করে কথা কয়। আর জেনারেলরা পাইছে, ধমক দিলে প্যান নষ্ট করে ফেলে পলিটিশিয়ানরা। তো ধমক দিবে না কেন? 100 বার দিবে, আমি হইলেও দিতাম নি। যাই হোক, এই আর্মি আর ক্ষমতার ব্যাপারটা এটা বুঝেনি, এটা বিষয়টা কি আসলে। কারণ একটা সময় দেখেছিলাম যে পাবলিক ওয়াকারকে তেল দিতে 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 আকাশে তুলে ফেলিছে, যে ওয়াকারকে বিপ্লবের নেতা বানায় ফেলিছে। ওয়াকার না থাকলে নাকি বিপ্লবই হইতো না, আমরা নাকি জিততেই পারতাম না। রাষ্ট্রের বৈধতা কোত্থেকে আসে? রাজনৈতিক দার্শনিক ম্যাক্স ওয়েবার কইছিল ইংরেজিতে এই কথা, যে বাংলা কইরা কই আর কি, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? এই রাজনৈতিক বৈধতা আসে জনগণের রাজনৈতিক ইচ্ছা থেকে, পলিটিক্যাল উইল থেকে, যাতে নির্বাচনের মাধ্যমে গণসম্মতির মাধ্যমে প্রকাশ পায়। রাজনীতি হইলে সেই প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ ঠিক করে কে এই বৈধ বল প্রয়োগের অধিকার ব্যবহার করবে। সরকার, এটা সরকার, সেনাবাহিনী না।
মানে সেনাবাহিনীকে সরকার চালাবে, রাজনৈতিক নেতৃত্ব চালাবে, এটাই তার বৈধ বল প্রয়োগের ইনস্ট্রুমেন্ট। এইটারে কে ব্যবহার করবে সেটাই ঠিক করে ভোট। সেনাবাহিনী আপনার হাত জগন্নাথ, সে নিজের শক্তিকে নিজেই ব্যবহার করে। রাজনীতি সেনাবাহিনীর উপরে শ্রেষ্ঠ, কারণ রাজনীতি জনগণের প্রতিনিধিত্ব করে, আর সেনাবাহিনী রাষ্ট্রের যন্ত্র। যখন আর্মি রাজনীতির চেয়ে শক্তিশালী হয়ে যায়, তখন সেনাবাহিনী রাজনীতির উপর প্রভাব বিস্তার করে, যা সরাসরি শাসন করে। তখন এই যে মৌলিক যে বৈধতার উৎস, সেটাই বদলে যায়। জনগণের ইচ্ছা তখন আর চূড়ান্ত থাকে না, রাষ্ট্র তখন অস্ত্রধারীদের হাতে চলে যায়। তাই ঘটছে হাসিনার আমলে। এর ফলে যা ঘটে, নাগরিকদের অধিকার নষ্ট হয়, কারণ সেনাবাহিনী নিরাপত্তা চিন্তা করে, স্বাধীনতা না। আইনের শাসন ভেঙে পড়ে, কারণ সেনাবাহিনী নিজে আইন নির্ধারণ করে, নিজে একটা আয়নাঘর বানায় ফেলে, নিজেই গুম করে, নিজেই খুন করে ফেলে। বেসামরিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে, ব্যুরোক্রেসি, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, মিডিয়া সব আর্মির নিয়ন্ত্রণে চলে যায়। তাই না মিডিয়া নিয়ন্ত্রণ করতেছে না, ডিজিএফআই নিউজ পাঠায়, সেটা ছেপে দেয়, কি করতে হবে কি ছাপাইতে হবে সেটা ডিজিএফআই বলে দেয়। রাজনৈতিক চিন্তা, মতবিরোধ, সৃজনশীলতা এটা নিস্তেজ হয়ে যায়। সেনাবাহিনীর ভাষা হইল আদেশ, মান্যতা, গণতন্ত্রের ভাষা হইল বিতর্ক এবং সমঝোতা। এবং সেনাবাহিনীর এই ভাষা শোনার জন্য রাষ্ট্র তার প্রাণ শক্তি হারায় ফেলে। পাকিস্তানের উদাহরণ একটা ক্লাসিক উদাহরণ। 47 সালের পর থেকে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী গার্জিয়ান অব দ্য স্টেট হয়ে বসছে। এর পিছনে 3টা কারণ। একটা হচ্ছে দুর্বল বেসামরিক নেতৃত্ব, জিন্নাহ এবং লিয়াকত আলী খানের মৃত্যুর পর যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়, সেইটা আর কাটায় উঠতে পারেনি। 2 নম্বর হইতেছে ভারতের সাথে একটা নিরাপত্তা সংকট আছে। তো রাষ্ট্রের নিরাপত্তা ইস্যুকে রাজনীতির চেয়ে বড় করে দেখানো হয় সবসময়। 3 নম্বর হয়েছে যে আমলাতান্ত্রিক একটা রাষ্ট্রীয় কাঠামো, যেটা সামরিক আমলাতান্ত্রিক জোট একটা ডিপ স্টেট তৈরি করছে। এর ফল আইয়ুব খানের কুদেতা থেকে শুরু হয়েছে, জিয়াউল হক কু করছে, তারপরে পারভেজ মোশাররফ কু করছে, এখনো সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে আছে। এই সামরিক শ্রেষ্ঠত্বে রাজনৈতিক নাগরিকত্ব বিলুপ্ত হয়ে যায়। মানুষ নাগরিক না, সিকিউরিটি সাবজেক্ট হয়ে ওঠে। পাকিস্তানের রাষ্ট্র তখন ধর্ম, নিরাপত্তা, অস্ত্র এই সমস্ত 3 বাধা একটা দমনমূলক কাঠামোতে পরিণত হয়। এখন এই জন্য পাকিস্তানে কোন সরকার স্থায়ী হতে পারে না, সেনাপ্রধানই মূল সিদ্ধান্ত নেয়। বিএনপির রাজনৈতিক ক্ষমতা তৈরি করতে পারবে না, কারণ রাজনৈতিক ক্ষমতা বোঝে না কিভাবে পলিটিক্যাল পাওয়ার তৈরি হয়। সেজন্য বিএনপি ক্ষমতায় আসতে পারবো বলে আমার মনে হয় না। আমার কল্পনায় আগামীর ক্ষমতায় আমি বিএনপি আসবে এরকম দৃশ্য আমি দেখি না। কারণ বিএনপি পলিটিক্যাল পাওয়ারটা কিভাবে তৈরি হয়, কিভাবে এটাকে ম্যানেজ করতে হয়, তৈরি করে ফেলতে হয়, এই জিনিসটা বুঝে না, একেবারে কমপ্লিটলি বুঝে না। আমি এটা নিয়ে আরো আলাপ করব, দেখবেন। আরো তো 3.5 মাস সময় আছে ইলেকশনের আগে। আর একটা উদাহরণ হচ্ছে মায়ানমার। আর্মি দেখেন রাজনীতির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাখায়, দেশে কোন বেসামরিক শক্ত নেতৃত্ব না থাকে, দেশ আজকে গৃহযুদ্ধে নিমজ্জিত, দেশটা ধ্বংস হয়ে গেল, ভেঙে পড়বে দেশটা। মিশরেও একই ঘটনা ঘটবে, লিখে রাখেন। সিসির শাসনে থাইল্যান্ডের কত স্টেবল একটা শক্তিশালী অর্থনীতি ছিল না, আর্মি ক্ষমতাবান হইল, কপালে শনি লাগলো, ঘন ঘন সেনা অভ্যুত্থান, রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিকতা দুর্বল হয়ে গেল। যে রাষ্ট্রের সেনাবাহিনী রাজনীতির চেয়ে শক্তিশালী হয়ে ওঠে, সেখানে রাষ্ট্র না ব্যারাকি নীতি নির্ধারণ করে। এইটা প্রথমে মনে হয় যে নিরাপত্তা দিতেছে, কিন্তু আসলে রাষ্ট্রের প্রাণ শক্তি, জনগণের ইচ্ছা, মত প্রকাশ, চিন্তা, রাজনীতি সব মরে যায়। শেষ পর্যন্ত রাষ্ট্র একটা ডেড মেশিন উইথ গানস হয়ে ওঠে, একটা অস্ত্র নিয়ে একটা মৃত একটা মেশিন হয়ে ওঠে। এটা চলতে পারে কিন্তু বাঁচে না। তাহলে এই হইতেছে রুমি নুরের রাজনৈতিক প্রজ্ঞা আর রাজনৈতিক সাহস। এই জন্য তার দল ঈদের পর আন্দোলনের হুঙ্কার দেওয়া ছাড়া কিছুই করতে পারে না। লড়াইটার আগুন যারা জ্বালায় রাখছিল তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে বিজয়ের পরে। হয় ইন্ডিয়ার পায়ে ধরে, নয়তো পশ্চিমের পায়ে ধরে, নয়তো আর্মির পায়ে ধরে, অথবা ব্যবসায়ীদের পায়ে ধরে। পায়ে যদি পড়বে তো তোমার রাজনৈতিক ক্ষমতা কই? যারে তুমি তেলাবা সে তো তোমাকে জিন্দেগিতে ভ্যালু করবে না। যার সামনে দাঁড়ায় তুমি আঙুল তুলতে পারবা সেই তোমারে ভ্যালু করবে। এই পলিটিক্যাল পার্টিগুলা ওয়াকার আর আর্মিরে তেলাইতে 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 আকাশে তুলে ফেলেছে। চোখে চোখে মিথ্যা কথা বলে এখন আর্মি। গুম কমিশনের নাবিলার কথা শোনেন, মানে ওই যে সিডিডিসির আয়নাঘর কথা সারা দুনিয়া জানে। আর্মিকে জিজ্ঞেস করছে যে ওই আয়নাঘরে গার্ড কারা ছিল, তো আর্মি ওখানে আয়নাঘরই ছিল না, গার্ড করতে আসবে। পরে দাবরানি খেয়ে বলে যে না আয়নাঘর ছিল কিন্তু দারোয়ান ছিল না, গার্ড ছিল না। চিন্তা করেন, ডিজিএফআই ডিরেক্টরদের নাম চাইছে, বলে নাই আমাদের কাছে। চিন্তা করেন, শুনেন, ওর কাছেই শুনেন। প্রথম দিকে আমরা ওখানে গিয়েছি, আমরা যে ছবি টবি তুলেছি আমাদের সাথেই ছিল।
পরবর্তীতে আমরা লিখে পাঠিয়েছিলাম একটা চিঠিতে যে আমাদেরকে একটু বলেন ওখানে কারা কারা সার্ভ করতো, ওখানে কারা ছিল, গার্ড টার্ড কি নাম টাম দেন। এখন আমাকে লিখে পাঠিয়েছে যে ওখানে তো কোনো সেল ছিল না। আচ্ছা, এটা মানে এত অদ্ভুত লেগেছে। আমি তারপর ফোন করে বলেছি যে ভাই এগুলো লিখবেন না, কারণ আপনি আমার সাথে গিয়েছেন, আমরা দুইজন মিলে ওখানে ছবি তুলেছি, আমিও জানি ওখানে সেল ছিল, আপনিও জানেন, আমার কাছে তো ছবি আছে, আপনি কি করবেন, এটা বলে লাভ আছে কোনো? তখন বলে হ্যাঁ না সরি ভুলে গেছে। তো দ্বিতীয় চিঠিতে পাঠিয়েছে সেল ছিল, গার্ডের নাম জানি না। মানে আপনি যেদিকে যান আপনি সেখানে ধাক্কা খাবেন, কি করবেন? আমি সেদিন একটা চিঠি পেলাম, এটা আসছে কি আমরা পাঠিয়েছিলাম, এটা রিজেফারকে পাঠিয়েছিলাম যে আপনারা একটু আপনাদের ডিরেক্টরদের নামগুলো পাঠান। ভাই ডিরেক্টর মানে এমন না যে আমি গার্ডের নাম চাচ্ছি, আমি ডিরেক্টরের নাম পাঠান। একটা চিঠিতে লিটারালি লিখিতভাবে দিয়েছে, অনার বোর্ড থাকে না তো গোয়েন্দা সংস্থায়, তার ডিরেক্টরের নাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মানে এই কথাটার কোনো মানে একদমই কোনো মিনিং। 18 কোটি মানুষকে মাইরে ফেলাইতে হইতো, তাইলে আর্মি গুলি না থামাইলে ভালো হইতো, মিলিটারি ব্যুরোক্রেসিরে একবারে পরাজিত করতে পারতাম, আজকে এত ঝামেলা পোহাইতে হইতো না, আমাদের কচু খেতেদের ডিল করতে হইতো না। আবার শেখ রুমিনুর রহমান কইতেছে পলায় যেতে ভালো করিছে, না হলে নাকি হাসিনা শহীদের মর্যাদা পাইতো। শোনেন, শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা, যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা, ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো, আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন, তিনি দেশ থেকে সরে যাননি, দেশের স্থিতিশীলতা, দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন। শুনেছেন, হাসিনারে আমরা মুসলিমের মতো ট্যাঙে রাখলাম নি, পা উপরে মাথা নিচে, সাথে মিনাল কান্তিরও ট্যাঙে রাখতাম, যেমন মুসলিনের গার্লফ্রেন্ডকে ট্যাঙে রেখেছিল না পাশে উনকে করিয়া। তো মুসলিনি কি শহীদের মর্যাদা পেয়েছে? এ রুমিনুর শহীদের মর্যাদা পেয়েছে মুসলিনি? মুজিবি কি শহীদের মর্যাদা পেয়েছে? আওয়ামী লীগ কি কয় শহীদ মুজিব? কয় না। রুমিনুরের বাপ দেখিচ্ছি রাজনীতির কিছুই শিখায় নাই। তারপরে হচ্ছে ওয়াকারের মতো সেনা প্রধান পাইছি, এটা নাকি আঙ্গের ভাগ্য। শোনান এটা কি কয়। তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনা প্রধান তারা পেয়েছে। কেন বলছি? তিনি ওই 36 দিনের তার যেই অবদান, সেটাকে আমি একপাশে সরিয়ে রেখে বলি, তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন, নেন নাই। ওয়াকার সাহেব, আমার কপালটা আসলেই খারাপ, বুঝছাও। এই শেখ রুমিনুর রহমান যেটি হাত দিবি না সেটা সব বাংলা হবি। বিএনপির জনপ্রিয়তা কমলের 90% ক্রেডিট করলে ও দেওয়া যায়, রুমিনুরে দেওয়া যায়। আপনারা ধরিছে এখন আপনার জয় বাংলা ঠেকায় কে? পারলে আপনি যে কন যা জোর হাত কইরা মা জননী, আমার প্রশংসা না করলে হয় না। রুমিনুর কইতেছে ওয়াকার ক্ষমতা নিতে পারত, নাই নাই। চারপাশ থেকে স্লোগান এসেছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। সেই সময় যদি সেনাপ্রধান ক্ষমতা নিতেন, আপনি বিশ্বাস করেন মানুষ খুশি ছাড়া কেউ বেজার হতো না, সবাই আনন্দিত হতো।